ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক প্রবীর জানার লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম টিকি নিয়ে টিটকিরি। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প টিকি নিয়ে টিটকিরি। শিক্ষক মহাশয় রতন মণ্ডলের গলা ভেসে এলো। রাজু, বাড়ি থেকে সন্ধি পড়ে আসতে বলেছিলাম, পড়েছো? রাজু উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। রতন বললেন, পেছনের বেঞ্চে বসে ঘুমোচ্ছ, লজ্জা করে না? রাজু হাত কসলাতে কসলাতে বলল, স্যার, ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। মসনদ ই আলা, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বোর্ডে এসে লেখো তো। স্যার, আমি হিজলির মসনদি ই আলার কথা ভাবছিলাম। ওখানে কি আছে স্যার? বড্ড বক বক করো, যা বলছি তাই করো। রাজু শিক্ষক মহাশয়ের বসার চেয়ারের নিকট দেওয়ালে ঝুলানো বিশাল কালো বোর্ডের দিকে এগিয়ে এলো। সে অষ্টম শ্রেণীতে পড়ে। তার কথার মধ্যে তোতলামি থাকায় বন্ধুরা ওকে নিয়ে প্রায় হাসি ঠাট্টা করে। ওর দিকে তাকিয়েই ক্লাসের সহপাঠীরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, দারুণ দারুণ, কি মজা, কি মজা, দারুণ দারুণ দারুণ। কেউ আবার হো হো করে হাসতে লাগলো। রতন বাবু ঝাঁঝালো গলায় ধমকের সুরে বললেন, হচ্ছেটাকে? মাছের বাজার নাকি হইচই ফেলে দিচ্ছ? রাজু যেই পেছন ফিরেছে, শিক্ষক মশাই নিজেই তখন হাসি চেপে রাখতে পারলেন না। তার বাটারফ্লাই গোফের তলায় ঝকঝকে দাঁতের ফাঁকে হাসির ঝিলিক ঢেউ খেলে গেল। তিনি বললেন, তোমার মাথায় ওটা কি? স্যার, স্যার, এটা টিকি। টিকি? ওটার থেকে কি যেন ঝুলছে। রাজু মাথায় হাত দিয়েই লাফিয়ে উঠল। এ নিশ্চয় পটলার কাণ্ড। স্যার, ওরা মরা টিকটিকি আমার টিকির সঙ্গে বেঁধে দিয়েছে। আবার সারা ক্লাসে হাসির রোল। হো হো হো। রতন স্যারকে আগে কেউ হাসতে দেখেনি। এত হাসির পরে তিনি গম্ভীর হয়ে গেলেন। হঠাৎ টিকি কেন? রাজু সরলভাবে বলল, আপনি বলেছিলেন কোনো কিছুই ফেলার নয়। নাপিত চুল কাটছিল, তাই এক গোছা চুল রেখে দিলাম, যদি কাজে লাগে। পুজোর ছুটির পরে স্কুল খুলেছে। রতন বাবুকে ক্লাসে প্রবেশ করতে দেখেই রাজু দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, স্যার, আপনার কথাই ঠিক। তিনি বিস্ময় ভরা চোখে রাজুর দিকে তাকিয়ে বললেন, কেমন করে জানলে? রাজু বলতে লাগলো, আমি আমার এক বন্ধু বাচ্চু, সেদিন ঠিক করলাম হিজলির মসনদি ইয়ালা দেখতে যাব। সকাল সকাল বেরিয়ে পড়লাম। চওড়া উঁচু মাটির পথ ধরে আমরা দুজন হাঁটছি।
যাওয়ার পথেই আমার মামার বাড়ি। মাকে বলে গেলাম যদি ফিরতে রাত হয়ে যায় তাহলে মামার বাড়িতে রাত কাটাবো, চিন্তা না করতে। তা হিজলির মসনদ ই আলা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। এই বাঁধ হুগলি নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে সাপের মতন দুপুরের অলস রোদে শুয়ে আছে। নদীর তীরে কোথাও কোথাও ঝাউ গাছ, গাংচিল, দা চড়া বা নানা রং বেরঙের পাখির জটলা। ওরা অবাক হয়ে আমাদের যেন অজানা অতিথিকে দেখছে। মাঝে মাঝে ভেসে আসছে নীল নীল সমুদ্রের গর্জন, ঝাউ গাছের দীর্ঘশ্বাসের শব্দ। বেশ কয়েকটি বালিয়াড়ি পেরিয়ে যখন হিজলির মসনদি ইয়ালায় পৌঁছলাম তখন সূর্য মাথার উপর থেকে কিছুটা সরে গিয়ে আর চোখে আমাদের দেখে বিদ্রুপের হাসি হাসছে। আমাদের বুকে অফুরন্ত উন্মাদনা। হয়তো হিজলির মসনদ ইয়ালা থেকে কোনো নতুন তথ্য আবিষ্কার করে রাতারাতি ঐতিহাসিক হয়ে যেতে পারি, কারণ আগে থেকেই জানতাম হিজলির মসনদি আলা তাজ খাঁর প্রাসাদ। এক সময় তাজ খাঁ এখানে রাজত্ব করতেন। এখানে রয়েছে একটি বৃহৎ লোহার মুগুর। দীর্ঘ শতাব্দীর ব্যবধানে এর ওপর কোনো মরিচার আস্তরণ ফেলতে পারেনি। লোকে এটাকে বলে আশাবাড়ি, অর্থাৎ এটাকে তুলতে পারলে মনের ইচ্ছা পূরণ হয়। মাঝে মাঝে এক দুটো জাহাজ নোঙর করে পীরের দরগায় পুজো দিচ্ছে বা বাড়ি ফিরছি। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। শরতের নীল আকাশ কখনো কখনো এরূপ মেঘে ঢেকে যায়। একটু পরে দৈত্যের মতো ছুটে এলো ঝড়, তার সঙ্গে বৃষ্টি। আমরা কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নিলাম। বাড়ির মালিক এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে বারান্দায় আমাদের দেখে বেশ খুশির সঙ্গে বললেন, তাহলে তোমরাও একই গুরুর শিষ্য? ভদ্রলোকের মাথায় টিকি, কপালে চন্দনের ফোঁটা দেখে বুঝলাম বৈষ্ণব ভক্তই হবেন। বাড়ির সামনে একটি ছোট মন্দির টালির ছাউনিতে মোড়া। ঝড় যখন থামলো তখন অনেক রাত্রি। আমাদের মন্দিরে থাকার ব্যবস্থা করলেন ওই বৃদ্ধ বাড়ির মালিক। আহার শেষে একটা মাদুর ও মশারি এনে বলেন, বিছানা পেতে ঘুমাও, সকালে দেখা হবে। আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে অজস্র আরশোলা, ইঁদুর ও টিকটিকি। আমি আবার আরশোলাকে ভীষণ ভয় করি। বাচ্চু বলল, মশারি আটকানোর মতো হুক বা কিছু তো দেওয়ালের সঙ্গে নাই। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কয়েকটি গৌরাঙ্গ মহাপ্রভুর বড় বড় মাটির মূর্তি ঘরের এক কোণে রয়েছে। এই সব মূর্তিকে পালকিতে চাপিয়ে কিছু ভক্ত যে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল,
টাকা পয়সা সংগ্রহ করে আমি জানতাম। আমি বললাম, মহাপ্রভুর এই 4টা মূর্তি বিছানার চারপাশে দাঁড় করিয়ে দাও। আমি ওদের হাতে মশারির কোণগুলো আটকে দিচ্ছি। পরদিন বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম, তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। বাড়ির মালিক আমাদের সামনে হাজির। ভেবেছিলাম ভোরের আগে মাটির মূর্তিগুলোকে যথাস্থানে রেখে দেব, কিন্তু ঘুম ভাঙতে দেরি হওয়ায় হাতে নাতে বৈষ্ণব ভক্ত বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যাওয়ায় ভয়ে কাঁপতে লাগলাম আমরা দুজনে। একটা বিগ্রহ মশারির টানা হেঁচড়াতে আমার শরীরের উপর গড়িয়ে পড়ল। বাড়ির মালিক 2 হাত জোর করে বললেন, প্রভু, অপরাধ ক্ষমা করো। তুমি দুজন দেবদূত পাঠিয়ে আমাকে যে শিক্ষা দিলে তা আমি কোনোদিন ভুলবো না। আমরা বিস্ময়ে কোনো কথা বলতে পারছি না। বাড়ির মালিক কম্পিত হাত দুটো মাথায় ঠেকিয়ে বলল, তোমাদের দুঃখ দেখে মহাপ্রভু নিজে মশারির কোণ ধরে সারা রাত্রি দাঁড়িয়ে আছে। আবার আমি যখন কথা বলছি, প্রভু তোমাদের বুকের ওপর পড়ে গিয়ে জড়িয়ে ধরলো আলিঙ্গন করতে। ধন্য তোমরা, এই মন্দিরে আসায় আমার মন্দির ধন্য হলো। আমি আর কোনোদিন মহাপ্রভুকে দেখিয়ে ভিক্ষায় বের হব না। আসলে ব্যাপারটা কি জানো, আমরা ভীষণ গরিব। প্রভু কত মানুষকে অর্থ দিয়েছে, তাদের মন নাই। আমাকে অর্থ দেয়নি, দিয়েছে যে মন। সারা বছর ভিক্ষার মাধ্যমে যা সংগ্রহ করি, মহাপ্রভুর জন্ম উৎসবে গ্রামের সমস্ত গরিব জেলে ডোমদের ডেকে তৃপ্তি সহকারে খাইয়ে আনন্দ পাই। তোমার মাথায় টিকি দেখে মনে হচ্ছে তুমিও বৈষ্ণব ভক্ত। গৃহস্বামী যেই চোখ বন্ধ করে কি যেন বলতে লাগলেন অস্ফুট সুরে, আমরা সেই সুযোগে ওখান থেকে তাড়াতাড়ি সরে পড়লাম। টিকিটা ছিল বললেই স্যার সেদিন রক্ষা পেলাম, না হলে হয়তো বাড়ির মালিকের হাতে মার খেতাম। রাজুর কথা শুনে রতন স্যার হো হো করে আবার হেসে উঠলেন।